নোবেলজয়ী ডক্টর ইউনুস, যাকে নিয়ে গত 18 মাসে তৈরি হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। অভিযোগ রয়েছে ক্ষমতা গ্রহণের পরই 1100 কোটি টাকা কর মওকুফ করে নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করেছেন তিনি। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধানমন্ডি 32 নম্বর ভাঙার ঘটনায় রাজসাক্ষী হিসেবে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি দাবি করেছেন ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। 6 আগস্ট সকালবেলা আর্মি চিফ ওয়াকার ভাই ওনার অফিসে, উনি আর আমি একা ছিলাম আর কি। তো উনি আমাকে বোঝানোর চেষ্টা করলো যে এরকম ডক্টর ইউনুস না হলে ভালো হয়। আমাদের সরকারের সময় কিছু কিছু বিষয় নিয়ে স্যার কিছু কিছু উপদেষ্টার সাথে মিটিং করতেন, অন্য কিছু বিষয় নিয়ে কিছু কিছু উপদেষ্টার সাথে মিটিং করতেন। যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে, ওই চুক্তিতে কোনোদিন কখনো আমাকে ডাকা হয় নাই। এখন জোর গুঞ্জন খুব শিগগিরই গ্রেপ্তার হতে পারেন ডক্টর ইউনুস। অভিযোগ উঠেছে ক্ষমতায় থাকাকালীন হামের টিকা কার্যক্রমে অনিয়ম এবং বিপুল অর্থ পাচারের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইতোমধ্যেই দুদকে মামলা করেছেন আইনজীবীরা। ওই টাকাটা আমাদের যথাযথভাবে ডক্টর ইউনুস এবং কি তার যে সাঙ্গপাঙ্গরা এটা ব্যবহার করে নাই। এই যে দুর্নীতিটা, যে অবমূল্যায়নটা যেটা হয়েছে, সেটার জন্য ডক্টর ইউনুসের দায়ী। দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগটা হচ্ছে যে হামের টিকা ক্রয় এবং সিরিঞ্জ ক্রয় সংক্রান্ত বিষয়ে। অন্যদিকে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন লাইভে এসে ধানমন্ডি 32 ভাঙার একটি কথিত ষড়যন্ত্রের কথাও তুলে ধরেছেন। কিছু কিছু তো ধরুন আমাদের ফেলিওরও ছিল, কোনো সন্দেহ নাই। ফেলিওরের পর্যায়ে যদি আমি বলি, এই যে দুটো পত্রিকায় আগুন লাগানো হলো, তারপরে আপনার 32 নম্বরের বাড়ি ভাঙা, এগুলো তো ফেলিয়ার। এগুলোর জন্য তো আমি বলতে পারবো যে আমি দায়ী না। মন্ত্রী সবাই যখন ছিলাম তখন কালেক্টিভ দায়িত্ব তো আসে। ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই সরকার ঋণ করেছে প্রায় 41,000 কোটি টাকা, আর ইউনুস সহ শেষ 3 মাসে তা ছিল প্রায় 56,000 কোটি। মূলত রাজস্ব আয় বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র 9 মাসে ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনার পতনের পর গেল 14 মাসে ব্যাংক ঋণ বেড়েছে 2.25 লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। 43 দিনেই ব্যাংক থেকে 41,000 কোটি টাকা ধার। ইউনুসের পর বেপরোয়া ঋণ নিচ্ছে নতুন সরকার। শেখ হাসিনার পতনের পর 18 মাসে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ প্রায় 2.25 লাখ কোটি টাকা। প্রত্যাশা মেটাতে ব্যর্থ ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার। দেশ থেকে পাচার হয়েছে বিপুল অর্থ, কাঙ্ক্ষিত সংস্কার হয়নি। রাজস্ব আয়ে বড় ধস এবং বেসরকারি খাতকে বঞ্চিত করে ব্যাংক থেকে সরকারের আগ্রাসী ঋণ গ্রহণ। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষের বড় প্রত্যাশা ছিল বিশ্বজোড়া খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। কিন্তু বাস্তবে অর্থনীতি মেরামত হয়নি, উল্টো দেশ আকণ্ঠ নিমজ্জিত হয়েছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের বিশাল বোঝায়। ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ নির্ভরতার সেই একই পথে হাঁটছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারও। ক্ষমতা গ্রহণের পর থেকেই নতুন সরকারের ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা রীতিমতো উদ্বেগজনক। ক্ষমতায় আসার মাত্র 1.5 মাস বা 43 দিনের মাথায় নতুন সরকার ব্যাংক থেকে প্রায় 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে। ডক্টর ইউনুস সরকারের শেষ দিকের কিছু সময় আর বর্তমান নতুন সরকারের সময় মিলিয়ে সর্বশেষ 3 মাসেই এই ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 56,000 কোটি টাকায়। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের পতনের পর গত 18 মাসে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2.25 লাখ কোটি টাকায়। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসেই সরকার ব্যাংক থেকে প্রায় 1,09,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যা পুরো বছরের নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। প্রত্যাশা মেটাতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে পারেনি, বরং নিজেদের ও সংশ্লিষ্টদের আখের গোছানোর অভিযোগ এবং বিপুল অর্থ দেশ থেকে বেরিয়ে যাওয়ার তথ্য উঠে আসছে বিভিন্ন প্রতিবেদনে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুস শক্ত ভিত্তি তৈরি করবেন এমন প্রত্যাশা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। প্রয়োজনীয় সংস্কারও সেভাবে হয়নি, ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। তিনি আরও বলেন, গত 14 মাসে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, কিন্তু রপ্তানি ও বিনিয়োগ দুটোই আশানুরূপ হয়নি। রাজস্বে ধস, বিনিয়োগে খরা। অর্থনীতিবিদদের মতে দেশে এখন চরম অর্থনৈতিক স্থবিরতা চলছে। বিনিয়োগের ঘাটতির কারণে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় কেনাকাটার প্রবণতাও হ্রাস পেয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে সরকারের রাজস্ব আয়ে। সরকার যদি ব্যাংক থেকে এভাবে আগ্রাসীভাবে ঋণ নিতে থাকে, তাহলে বেসরকারি খাত ঋণ পাবে কোথা থেকে? এমন প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ সরকারের এই ঋণ নেওয়ার প্রবণতাকে মিশ্র সংকেত হিসেবে উল্লেখ করেছেন।
তার মতে এটি একদিকে অর্থনীতিতে তারল্য বাড়ায়, অন্যদিকে মুদ্রাস্ফীতি, সুদের হার বৃদ্ধি এবং খেলাপরিণের ঝুঁকি তৈরি করে। গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এবং অর্থনীতিবিদ হেলাল আহমেদ জনি বলেন, নেওয়া ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে এবং একই সাথে বেসরকারি খাতকে গুরুত্ব দিতে হবে। দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াতে পারলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবেলা করা সহজ হবে। দেশকে ঋণের ফাঁদ থেকে রক্ষা করতে রাজস্ব আহরণ বাড়ানো এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ নিশ্চিত করার উপর জোর দেন এই অর্থনীতিবিদ। সামগ্রিক চিত্র বলছে, সরকার বদল হলেও নীতিগত ধারাবাহিকতায় কোনো পরিবর্তন আসেনি। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার বদলে এই বিপুল মাত্রার ঋণ নির্ভরতা দীর্ঘমেয়াদে দেশ ও সাধারণ মানুষের উপর আরও বড় অর্থনৈতিক চাপ তৈরি করছে। এদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ভয়াবহ প্রভাব পড়ে সাধারণ মানুষের আন্দোলনে। দেশের প্রত্যেকটা জনগণ এবার রাজপথে নামে বিএনপি সরকারের পতনের জন্য। এই নিয়ে জামাতও রাজপথে নেমেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমাদের লিডার শেখ হাসিনা রয়েছেন, তার নেতৃত্বে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আসুন আরেকবার আমরা দেশে বিজয়কে আমরা সুনিশ্চিত। কথা রাখেনি বিএনপি। ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত পাকাপোক্ত করতে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাশ করা হয়েছে। বিলটি পাশের সময় সংসদে এর কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার ঠিক উল্টো কথা বলছে জামায়াত। আওয়ামী লীগকে এত সহজে আপনি ব্যান করতে পারবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো একটা দল, যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, বাংলাদেশের জনগণ কিন্তু সেটা একসেপ্ট করবে না। তার অনেক প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন। আদালতে আইনজীবীদের বিক্ষোভ, জয় বাংলা স্লোগান দিয়ে আদালত মাতিয়ে রাখা। নেত্রী কিন্তু বারবার বলেছে, যে আমার ভাইয়ের হাত কেড়ে নিয়েছে তার হাত থাকতে পারে না, যে আমাকে, আমার ভাইকে, যে আমার পরিবারকে বাড়িতে থাকতে দিচ্ছে না, তার বাড়িতেও তার পরিজন থাকতে পারবে না। এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমাদের, আপনাদের দেশের আপামর জনগণের সবার স্বপ্ন পূরণ হবে। এদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ভয়াবহ প্রভাব পড়ে সাধারণ মানুষের আন্দোলনে। দেশের প্রত্যেকটা জনগণ এবার রাজপথে নামে বিএনপি সরকারের পতনের জন্য। এই নিয়ে জামাতও রাজপথে নেমেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমাদের লিডার শেখ হাসিনা রয়েছেন, তার নেতৃত্বে আমাদের বিজয়কে সুনিশ্চিত করতে হবে। আসুন আরেকবার আমরা দেশে বিজয়কে আমরা সুনিশ্চিত। কথা রাখেনি বিএনপি। ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত পাকাপোক্ত করতে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাশ করা হয়েছে। বিলটি পাশের সময় সংসদে এর কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার ঠিক উল্টো কথা বলছে জামায়াত। আওয়ামী লীগকে এত সহজে আপনি ব্যান করতে পারবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো একটা দল, যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, বাংলাদেশের জনগণ কিন্তু সেটা একসেপ্ট করবে না। তার অনেক প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন। আদালতে আইনজীবীদের বিক্ষোভ, জয় বাংলা স্লোগান দিয়ে আদালত মাতিয়ে রাখা। নেত্রী কিন্তু বারবার বলেছে, যে আমার ভাইয়ের হাত কেড়ে নিয়েছে তার হাত থাকতে পারে না, যে আমাকে, আমার ভাইকে, যে আমার পরিবারকে বাড়িতে থাকতে দিচ্ছে না, তার বাড়িতেও তার পরিজন থাকতে পারবে না। এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমাদের, আপনাদের দেশের আপামর জনগণের সবার স্বপ্ন পূরণ হবে। কথা রাখেনি বিএনপি। ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত পাকাপোক্ত করতে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল পাশ করা হয়েছে। বিলটি পাশের সময় সংসদে এর কোনো প্রতিক্রিয়া না দেখালেও এবার ঠিক উল্টো কথা বলছে জামায়াত। বিল পাশের একদিন পরই 9 এপ্রিল জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, তার দল চান প্রত্যেকটি রাজনৈতিক দল এদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক। জামায়াত আমিরের এই বক্তব্য নিয়ে নানামুখী গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছে, বিএনপি প্রশ্নে নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে ভেতরে ভেতরে একাট্টা হতে যাচ্ছে 71-এ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত, যেমনটি ঘটেছিল 1996 সালে। বিএনপি প্রশ্নে একীভূত হয়ে আন্দোলনে মাঠে নেমেছিল আওয়ামী লীগ ও জামাত। আবার অনেকেই বলছেন, এটা জামায়াতের কৌশলগত অবস্থান। 71-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ভবিষ্যতে ফের নিষিদ্ধ হতে পারে, এমন চিন্তা থেকেই বিবৃতি দিয়েছেন জামাত আমির। এছাড়া সামনেই স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচন যদি দলীয় প্রতীকে হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের যোগদানের সুযোগ নেই। কিন্তু তাদের বিশাল সমর্থক গোষ্ঠীর ভোট যাতে দাঁড়িপাল্লায় পড়ে, সে কারণে এমন অবস্থান হতে পারে বলেও ধারণা কারো কারো। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও বিভিন্ন আসনে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠীর সহযোগিতা পেতে প্রকাশ্যেই অবস্থান নিয়েছিল বিএনপি ও জামাত। তখন বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের নিষিদ্ধকরণেরও বিরোধিতা করা হয়েছিল, যদিও তখন জামাতের অবস্থান ছিল একেবারে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। সময় নদী স্রোতের মতো করে পাল্টেছে। বিএনপি সরকার গঠনের পর গত 8 এপ্রিল জাতীয় সংসদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ব্যবস্থা পাকাপোক্ত করেছে। আর একদিন পরেই এ নিয়ে কৌশলগত অবস্থান জানান দিল জামায়াত। জেলের তালা ভেঙে জনগণ এবং আওয়ামী লীগের
আইনজীবীরা তাকে বের করে নিয়ে আসছে। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আওয়ামী লীগের প্রথম বিজয়, যে নাকি আপনার গ্রেফতার হয়েছে এবং সরকার গ্রেফতার করেছে, তাকে 8 দিনও জেলের ভাত খাওয়াতে পারেনি জনগণ, এবং আওয়ামী লীগের লয়াররা তাকে বের করে নিয়ে আসছে। বের হয়েই তিনি জয় বাংলা স্লোগান দিয়ে মাতিয়ে রেখেছে আদালতের চালকনায়। আওয়ামী লীগকে এত সহজে আপনি ব্যান করতে পারবেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো একটা দল, যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, বাংলাদেশের জনগণ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। তার অনেক প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন। আদালতে আইনজীবীদের বিক্ষোভ, জয় বাংলা স্লোগান দিয়ে আদালত মাতিয়ে রাখা, রাজাকারদের কলিজার ভিতরে ভয় ভীতি দেখিয়ে দেওয়া, এটা কিন্তু চারটিখানি বিষয় না। তবে হ্যাঁ, এখন মূল পয়েন্টই হচ্ছে এই যে আপনার সিলেটের একজন লয়ার, হাইকোর্টের একজন লয়ার ব্যারিস্টার সুমন, ওনাকেও আপনারা গ্রেফতার করে রেখে দিয়েছেন, অথচ উনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল। উনি নিজে ইচ্ছায় গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার আগে উনি বলেছিল, আমার বিরুদ্ধে যদি 1 টাকা সমপরিমাণ কোনো দুর্নীতি আমি চালাতে চলেছি, ইভেন বহির্বিশ্বে আমি টাকা পাচার করেছি, কোনো ধরনের কোনো অকারেন্স যদি আমার বিরুদ্ধে থাকে, আমি নিজে ইচ্ছায় যে সাজা দিবে সেটি ঝরে যাব, মানে উনি ফাঁসি দিতে ঝরে যাবে। উনি এভাবে ওপেন চ্যালেঞ্জ করেছিল, কিন্তু এই চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এখন বিএনপি সরকার আসছে, তো বিএনপি সরকারকে আমার ঠিক একই প্রশ্ন, ব্যারিস্টার সাইদুল হক সুমনের এগেইনস্টে আপনারা কি কোনো কিছু পেয়েছেন যে ওনাকে ইনস্টে নাও এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করে রাখবেন? কোনো কিছু কি পাইছেন এখন পর্যন্ত? পাননি তো মনে হয়, পাওয়ার তো কথা না, কেন উনি যেভাবে কাজ করে গিয়েছে। তারপর হচ্ছে আইবি, শামীম ওসমানের আপনার একজন ছিল, শক্ত একজন প্রতিনিধি ছিল আইবি, ওনাকেও আপনারা গ্রেফতার করে দিয়েছেন। ওনাকে যখন নাকি অন্তর্বর্তীকালীন সরকার গ্রেফতার করেছিল, কি পরিমাণ মানুষ, সাধারণ জনগণ, তার এলাকাবাসী, মানে কতটুকু, মানে উনি আসলে জনগণকে বিলিয়ে দিলে নিজেকে, জনগণ এটার আসলে পটকল হয়ে দাঁড়ায়। এটাই তো রাজনীতি। তারপরও কেন এই আইবিকে আপনারা এখন পর্যন্ত ধরে রেখেছেন? অন্তর্বর্তীকালীন সরকার যদি ধরে রেখে থাকে, তো বর্তমান তো নির্বাচিত সরকার আছে নাকি, যে নির্বাচনই হোক, তথাকথিত হোক, হোয়াট এভার, জনগণ তো ভোট দিছে। এখন হচ্ছে এই নির্বাচিত সরকার তাহলে কেন বর্তমান এদেরকে ছাড়ছে না, এদের জামিন দিচ্ছে না? এটা তো কোনো অপকর্ম করেনি। যেভাবে আপনারা রাষ্ট্রের একজন স্পিকারকে, মানে সাবেক স্পিকারকে আপনারা তুলে নিয়ে আজকে আবার জামিন দিয়ে দিলেন জনগণের ভয়ে, তীব্রতা দেখে, আদালতে আওয়ামী লীগ আইনজীবীদের বিক্ষোভ দেখে, তাদের অ্যাক্টিভিটিস দেখে, ব্যারিস্টার সুমন, তারপর হচ্ছে আপনার আইবি, আওয়ামী লীগের আরো হাজার হাজার লক্ষাধিক কর্মী, তারা কি দোষ করেছে? তারা তো শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই তারা গ্রেফতার হয়েছে। তারা তো কোনো অকারেন্স করেনি, তারা তো কোনো মামলা বাণিজ্যের সাথে জড়িত নয়, তারা তো কোনো টাকা পাচারের সাথে জড়িত নয়, তারা তো কোনো খুন খারাপি করেনি, তারা তো দাগি আসামি নয়, তারা তো বাংলাদেশ থেকে চলে যায়নি। তাদের কেন ধরে রেখেছেন? তাদেরকে জামিন দেন, এটা মানবতা বলে নাকি? এখন যদি বিএনপি সরকার আপনার একদম বুদ্ধিমানের একটা কাজ মানে যদি করতে চায়, অ্যাকচুয়ালি তাদের ভবিষ্যতের জন্য, কথাই আছে না, আজকে আপনি যদি 5 টাকা উপার্জন করেন, আপনি এই টাকা থেকে আপনার ভবিষ্যতের জন্য কিছু যদি সঞ্চয় করেন, তাহলে সেটা ভবিষ্যতে আপনি যে লাঠি ভর দিয়ে হাঁটবেন, একটা শক্ত একটা অবস্থান পাবেন। কেননা আজকের 2 টাকা আপনার ভবিষ্যতে 10 টাকা পরিমাণ হয়ে যাবে। এখন ওই 2 টাকা কি অবদান বিএনপি সরকার রাখবে? যদি না রাখে তাহলে কি হবে? কি হবে? বাংলাদেশের বুকে থেকে গণতন্ত্র উঠে যাবে। শেখ হাসিনা কিন্তু এটাই বলেছে, আপনারা শুনেননি শেখ হাসিনার কথাটি, যে আজকে এবং এই সরকার আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না, আওয়ামী লীগ কেউ করতে পারবে না। এই যে বা যারা এই ধরনের কাজগুলো করতেছে, যাদের ধারা এই সমস্ত কাজগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা সময় যায় একই কাজ হবে। কাজেই আপনারা কি মানে এইবারই আপনাদের সরকার শেষ, আপনারা কি আর চান না ভবিষ্যতে আসতে? যদি আপনারা চান তাহলে আপনাদের অ্যাক্টিভিটিস এইভাবে বা এমন হওয়ার কথা না এই সরকারের মতো। আর যদি আপনারা না চান তাহলে স্বাভাবিক আপনাদের আরো স্বৈরাচারিতা মানে সেই অ্যাক্টিভিটিস রাখা দরকার, যদি আপনারা এই মানে 5 বছরে আপনাদের লাস্ট হয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী আছে, যেভাবে সাবেক স্পিকারকে ছেড়ে দিয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন থেকে শুরু করে আওয়ামী লীগের আরো লক্ষাধিক যারা কর্মী আছে, যারা নাকি কোনো অপকর্মের সাথে জড়িত নয়, তাদের কি জামিন দিবে বিএনপি সরকার? ভাই, নেত্রী কবে ফিরে আসবে? আপা কবে ফিরে আসবে? তাদেরকে যদি আমি উল্টো একটা প্রশ্ন করি যে নেত্রী ফিরে আসার জন্য আপনি এই পর্যন্ত কি করেছেন এই 2 বছর, তখন তার থেকে আরেকটি প্রশ্ন আসে যে ভাই, করতে তো চাই অনেক কিছু, বলেন কি করতে হবে, কিন্তু নেতাদেরকে তো কোনো সারা শব্দ পাই না। আমার এলাকায় ওই নেতা নাই, তমুক নেতা নাই, অমুক জায়গায় এই নেতার কোনো নির্দেশনা নাই, এতটুকু আমি বলেন, আমি তৃণমূলের একজন সাধারণ কর্মী, আমি কি করতে পারি? এই বিষয়টা শুধু আপনাদের সাথে না, বর্তমান পদে থাকা দায়িত্বশীল অধিকাংশ নেতাই নিষ্ক্রিয়, এবং তাদের বিএনপি জামাতের সাথে তাদের ব্যবসায়িক একটা পার্টনারশিপ আছে। সুতরাং তারা আগামী 10 বছর পরে বা 15 বছর পরে আওয়ামী লীগ ফিরে আসলে বা নেত্রী দেশ আসলে তাতে তাদের জন্য ভালো। এটা তার ব্যবসায়িক পার্টনাররাও 10-12 বছর একটু ক্ষমতায় থাকতে পারলো, বা এমন কোনো চুক্তি হইতে পারে। পদে থাকা ওই সকল দায়িত্বশীল নেতারা আপনাদের খোঁজ নেবে বা নেতৃত্ব দেবে, এমন চিন্তা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে, নতুন নেতৃত্ব তৈরি করার চিন্তা করতে হবে। আর এই মুহূর্তে থেকে যতটুকু জানি যে সারা দেশে কম বেশি আমাদের স্ব জায়গায় নেতারা তাদের কাজ শুরু করে দিয়েছেন, কাজ করছেন, সেই জায়গায় যোগাযোগ করতে হবে। মোট কথা, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে, নেতৃত্ব কাঙ্ক্ষিত সময় আসবে।
সুতরাং নেত্রী কবে আসবে এই প্রশ্নটা না করে দায়িত্বশীল নেতারা কেন কাজ করতে না, তারা এখনো কেন নিষ্ক্রিয়? নেত্রী দেশে আসার কথা নির্দেশনা দেওয়ার পরেও কারা কারা এখন পর্যন্ত দেশে আসছে না, কারা কারা এখন পর্যন্ত মাঠ পর্দায় কাজ করছে না, তৃণমূলের খোঁজ খবর নিচ্ছে না, সেই বিষয়টি খোঁজ নিন। সেই নেতাকে নিয়ে কথা বলুন, তাকে ওইখানে টেনে নিয়ে আসুন। না আসলে তার পরিবর্তে বিকল্প চিন্তা করুন। মনে রাখবেন যে এখন এই মুহূর্তে পদে আছে বা দায়িত্বে আছে, তিনি যে আগামী নেতা এমন চিন্তা থেকে আপনাদের বেরোয় আসতে হবে। নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। সাবেক কে আছেন বা ভবিষ্যতে কে হইতে পারে এমন চিন্তা দেখুন। বর্তমান পদে থাকা দায়িত্বশীল যারা আছে তারা অধিকাংশ নিষ্ক্রিয়, আমরা জানি। তাদের নিষ্ক্রিয়তাকে আপনি কেন তাদের সক্রিয় করার চেষ্টা করতেছেন? এমনও তো হইতে পারে ওই দায়িত্বশীল নেতা বিএনপি জামাতের সাথে তার ব্যবসা পার্টনারশিপ, তার চিন্তা ভাবনা আগামী 10 বছর, তার সাথে আপনি বেশি আলোচনা করতে গেলে তুমি আপনি বিপদে পড়বেন। আর আপনি বিপদে পড়লে তো পার্টির অনেকে বিপদে পড়বে আপনার সাথে থাকা সহযোগীরা। মনে রাখবেন পরিকল্পনা অনুযায়ী অনেক কিছু হয়ে থাকে না, ধারাবাহিকতা যতটুকু জানতে পারে সেখান থেকে আপনাদের একটা আশ্বস্ত করে বলি যে নেত্রী অমুক দিন আসবেন, ভাই অমুক দিন আসবেন। সেই কথাটা বলার আগে তার আগে কিছু কাজ থাকে, সেই কাজগুলো না করতে পারলে কেন অমুক দিন আসবেন? কিসের জন্য অমুক দিন আসবেন? মরার জন্য? নেত্রীকে নিজের ইচ্ছা করে দেশ থেকে চলে আসছেন অন্য দেশে, নির্বাসিত জীবনযাপন করতেছে, এটা কি ইচ্ছা করে নাকি বাধ্য হয়ে, কোনটা? সুতরাং সেই কাজ তো করতে হবে রাজপথে। ওই যে অমুক দেশ বসাই দেবে, তমুক দেশ একেবারে ক্ষমতা উঠাই দেবে, একেবারে অমুক অনেক কিছু হয়ে যাবে, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। রাজপথে কিছু করতে হবে। হয়তো অনেক সাপোর্ট বা গণতন্ত্র বিশ্বাসী, স্বাধীনতা, ৭১ মহান মুক্তিযুদ্ধ এবং আইন এবং সংবিধান অনুযায়ী অনেক দেশ আমাদের 20%, 10% বা 30% সহযোগিতা করবে, কিন্তু 100% সহযোগিতা কেন করবে? আপনাকে তো মিনিমাম রাজপথে 80% করতে হবে নাকি? তাহলে সেই জায়গাটা কি, সেটা আমরা যেন করতে পারি। আর সেই করার জন্য দায়িত্বশীল ব্যক্তি না পাইলে আগে কে ছিল বা সাবেক কে ছিলেন বা ভবিষ্যতে কে হইতে পারেন, তাদের নেতৃত্ব নিতে হবে, তাদের বিষয়ে আপনাদের কথা বলতে হবে, তাদেরকে এগিয়ে আসার জন্য আপনাদের আহ্বান জানাইতে হবে। ঘরে বসে থেকে নেত্রীর হাতকে শক্তিশালী করা যাবে না। রাজপথে কিছু করে নেত্রীর হাতকে শক্তিশালী করতেছি, আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করছি, সেই বিষয়টি থেকে দেখাতে হবে। নেত্রী কিন্তু বারবার বলেছেন যে আমার ভাইয়ের হাত কেড়ে নিয়েছে তার হাত থাকতে পারে না, যে আমাকে, আমার ভাইকে, যে আমার পরিবারকে বাড়িতে থাকতে দিচ্ছে না, তার বাড়িতেও তার পরিজন থাকতে পারবে না। দেশের বর্তমান পরিস্থিতির সম্পর্কে সঠিক তথ্যগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের এখন অনেক কাজ, সেই কাজগুলো আমাদের করতে হবে। রাজপথে যখন আমরা সক্রিয়তা দেখাতে পারবো, যখন বোঝাতে পারবো যে হ্যাঁ নেত্রী নিরাপত্তা আগে, মানব ঢাল তৈরি, কাঙ্ক্ষিত অবস্থা, সেই অবস্থাটা আমরা তৈরি করতে পারতেছি, তখন নেত্রী আসবে। মাথা রাখবে নেত্রী নিরাপত্তা আগে, মানব ঢাল তৈরি শুধু মুখে বললেই হবে না, রাজপথে কিছু একটা দেখাইতে হবে। আর রাজপথে কিছু না দেখাইতে পারলে তাহলে অনেক বছরই অপেক্ষা করতে হবে। আর দেখাইতে পারলে এই বছরের মধ্যেই ইনশাল্লাহ আমাদের, আপনাদের, দেশের আপামর জনগণের সবার স্বপ্নই পূরণ হবে। আসসালামু আলাইকুম। বিশ্বাস